হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমার প্রথম বাংলা দ্বিতীয় পত্রের ওয়ানশট ক্লাস। এতদিন তোমরা আমার সাথে প্রথম পত্রের ওয়ানশট ক্লাসগুলো করছো, তো আজকে আমরা দ্বিতীয় পত্র পড়ব। কোন টপিক পড়ব? আমরা আজকে অনেকগুলো টপিক পড়ব। আমি জানি দেখে মনে হচ্ছে আল্লাহ এতগুলো টপিক এক ক্লাসে, কি কি? বাগর্থ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়। কিন্তু তোমরা যারা পড়ছো বা না পড়ে থাকলো টপিকগুলো তোমরা সবাই চিনো, তাই না? চিনে থাকলে কিন্তু জানার কথা এবং বোঝার কথা যেগুলো একদম ইজি টপিক। অ্যান্ড বাংলা সেকেন্ড পেপারের মনে করো যে কি বলবো, অনেক যে ব্যাকরণের টপিকগুলো আছে সেগুলো কিন্তু অনেক কঠিন, আমাদের মনে রাখতে অনেক কষ্ট হয়, বুঝতে অনেক কষ্ট হয়। যদিও আশা করি তোমাদের সেকেন্ড পেপারের ম্যাক্সিমাম ক্লাসও তোমাদের তানভীর ভাইয়ার ক্লাস করছো তোমরা, তাই না? তো তানভীর ভাইয়া ক্লাস করে আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। বাট তাও তো একটু কষ্ট ওগুলো পড়তে, তাই না? কিন্তু এই টপিকগুলো পড়তে কিন্তু কোনোই কষ্ট নেই, একদম সহজ সহজ টপিক। ম্যাক্সিমাম জিনিস আমরা আগে থেকেই জানি। যেমন আমি যখন তোমাদের মতো 9-10 ছিলাম, আমি এগুলো বেশি একটা পড়তাম না, কারণ মনে করো যারা স্পেশালি বেশি বেশি হচ্ছে গল্পের বই বা সাহিত্য টাহিত্য পড়ছো আগে থেকে, এইসব জিনিস আমরা হচ্ছে মানে শব্দের সেন্সটা, ভোকাবুলারিটা, বাংলা ভোকাবুলারি ভালো থাকলে কিন্তু এই ব্যাপারগুলা কোনো ব্যাপারই না, ঠিক আছে? আর যারা মনে করো হয়তো পারো না, হয়তো দেখে বুঝো না যায় হ্যাঁ এটা কী লেখা আছে, তো তোমাদের জন্যও মানে প্যারা নেওয়ার কিছু নাই, কারণ এখানে আমাদের বইয়ে অনেক কিছু দেওয়া আছে। বাট এত কিছু থেকে আসলে প্রশ্ন আসে না। কোত্থেকে প্রশ্ন আসে আজকে ক্লাস করলে বুঝে ফেলবা। তাহলে চলো আমরা আমাদের প্রথম টপিক কি, বাগর্থ, বাগর্থ থেকে শুরু করি। এখন বাগর্থ কথাটার মানে কি? বাক মানে কি? বাক মানে হচ্ছে কোনো একটা কথা। আর অর্থ মানে কি? অর্থ মানে অর্থ মানে কোনো একটা কিছুর মিনিং বা মানে। তাহলে বাগর্থ বলতে মূলত কি বোঝায়? বাগর্থ মূলত বোঝায় যে কোনো শব্দ ও শব্দগুচ্ছের অর্থকে বাগর্থ বলে। এখানে একটু বানান ভুল আছে, এটা হচ্ছে বাগর্থ হবে, ঠিক আছে? তো এখন আমাদের ব্যাকরণ থেকে তো আমাদের আনন্দের ব্যাপার হচ্ছে ব্যাকরণ থেকে আমাদের কোনো প্রশ্ন উত্তর আসে না। ব্যাকরণ থেকে আমাদের কি আসে? শুধু এমসিকিউ। তাই তোমাদের এগুলা যত হচ্ছে ডেসক্রিপটিভ লেখাগুলো আছে, এগুলো বইয়ের লেখা এবং স্লাইডে সেগুলোই আছে। তোমাদের বইয়ের লেখা বা স্লাইডের লেখা কোনোটাই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না, কারণ আমাদের কোনো বড় প্রশ্ন আসে না। তো আমরা জাস্ট এটা বুঝে রাখলাম যে বাগর্থটা কি, কারণ এইসব কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে যে বাগর্থ বলতে কি বোঝায়, বা শব্দ বা শব্দগুচ্ছের অর্থ এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, বাগর্থ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এখন এই অর্থের কিন্তু শ্রেণীবিভাগ আছে, বা অর্থটাই অনেক রকমের হইতে পারে। দেখো এখানে কি বলছে, এই দুই ধরনের অর্থের নাম হচ্ছে বাচ্যার্থ ও লক্ষ্যার্থ। এই বাচ্যার্থ কি, লক্ষ্যার্থ কি, এগুলো আমাদের একটু বুঝতে হবে। চলো দেখি বাচ্যার্থ মানে কি। বাচ্যার্থ হচ্ছে, বাচ্য মানে কি? বাচ্য মানেও কিন্তু সেই কোনো একটা কথা বা বাক্য। তো বাচ্যার্থ বলতে বোঝায় যে একটা কথা আমি বললাম, ঠিক আছে? মনে করো আমি বললাম হচ্ছে মাথা। মাথা বলার পর তোমাদের মনে কি ভেসে উঠলো বলতো? এই যে মাথা, হেড, এটা ভেসে উঠছে না, বলো? তাইলে কোনো একটা কথা বলে মানে সেটা আক্ষরিক যে অর্থটা, যেটা হচ্ছে একদম কি বলবো, যে সরাসরি ট্রান্সলেট করলে বা সরাসরি যেই অর্থটা মিন করে সেটাই হচ্ছে বাচ্যার্থ। দেখো একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে সেটাই হচ্ছে বাচ্যার্থ। তাহলে বাচ্যার্থ কি? বাচ্যার্থ হচ্ছে এটার আক্ষরিক অর্থ, ঠিক আছে? তার মধ্যে লিখে দেয় যে বাচ্যার্থ সিম্পলি মিনস আক্ষরিক অর্থ, ঠিক আছে? এইটুকু মনে রাখতে হবে যে বাচ্যার্থ মানে হচ্ছে আক্ষরিক অর্থ। এবং এই যে এই অর্থকে আক্ষরিক অর্থ বলা হয়ে থাকে, কিন্তু লেখাই আছে, আর কোনো ঝামেলাই নেই। এই যে অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে যদি আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে যে অভিধানে অর্থ গ্রহণের বেলায় কোনটিকে প্রাধান্য দেওয়া হয়, কি লিখবা? বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়। মানে কোনটা দাগাবা? বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়। তারপরে দেখো আরেকটা কি, যে বাচ্যার্থ হলো শব্দের মুখ্য অর্থ। এই যে যেই জিনিসগুলো আমি মার্ক করে দিলাম আলাদা করে, এগুলো থেকেই দেখবে এমসিকিউ আসবে। এবং আরেকটা কি আসবে, যে যেমন এখানে বলছে যে মাথা বললে শরীরের ঊর্ধ্বাঙ্গের ছবি মনে ভেসে ওঠে। তাইলে যদি এরকম প্রশ্ন আসে যে যে মাথা দিয়ে যে সরাসরি মাথা মিন করা হয়, বা মাথা দিয়ে যে শরীরের ঊর্ধ্বাঙ্গ মিন করা হয়, এইটা কোন অর্থ? এটা কোন অর্থ? বাচ্যার্থ, তাই না? তাহলে কি কি আসবে, যে অভিধানে অর্থ গ্রহণের ক্ষেত্রে কোনটা প্রাধান্য পায়? বাচ্যার্থ হচ্ছে কোন অর্থ? মুখ্য অর্থ। এটাকে আরো কি বলা হয়? আক্ষরিক অর্থ বলা হয়। এবং মাথা বলতে যে এই মাথাই বুঝায়, এইটা কোন অর্থ? এটা কি? বাচ্যার্থ। বাচ্যার্থ তাহলে ক্লিয়ার? এবার চলো নেক্সট যাই। নেক্সট কি? লক্ষ্যার্থ। লক্ষ্যার্থ মানে হচ্ছে যে বাচ্যার্থ ছাড়া অন্য যে কোনো একটা যদি অর্থ বুঝায়, যে মনে করো যে আমরা পড়ছি না যে উপমা দিয়ে কোনো উপমা বা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়, যেমন মনে করো আমরা নিম গাছ গল্পে পড়ছি না যে নিম গাছ দিয়ে হচ্ছে বাড়ির লক্ষ্মী বউটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু নিম গাছ দিয়ে সরাসরি নিম গাছকে বোঝাচ্ছে না। তো এরকম যদি যে
একটা শব্দের একটা কথার যে মূল অর্থটা থাকে, যে একদম কি বলবো আক্ষরিক অর্থ যেটা থাকে বা মুখ্য অর্থ যেটা থাকে, মুখ্য অর্থকে ছাপিয়ে মুখ্য অর্থের বাইরে যদি অন্য কোনো অর্থ প্রকাশ করা হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে লক্ষ্যার্থ। তাহলে বাচ্চার্থের বাইরে আলাদা অর্থ, এই আলাদা অর্থের নাম লক্ষ্যার্থ। এই দেখো যে তিনি গ্রামের মাথা, তিনি গ্রামের মাথা বলতে কি বোঝায়, যে তিনি গ্রামের প্রধান। এখন যদি আমাদের প্রশ্ন আসে যে তিনি গ্রামের মাথা, এটা হচ্ছে কোন অর্থে ব্যবহৃত হয়, তখন কি আমরা বাচ্চার্থ বলবো না লক্ষ্যার্থ বলবো? তখন কিন্তু আমরা বলবো এটা লক্ষ্যার্থে ব্যবহৃত হচ্ছে, তাই না? তাহলে গেল। এবং লক্ষ্যার্থকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে। তাহলে বাচ্চার্থের সাথে অ্যাসোসিয়েটেড শব্দ কি কি? মুখ্য অর্থ এবং আক্ষরিক অর্থ। লক্ষ্যার্থের সাথে অ্যাসোসিয়েটেড শব্দ কি কি? গৌণার্থ এবং লাক্ষণিক অর্থ। ওকে, গেল। এবারে আমরা কি দেখবো? এবারে আমরা দেখবো যে শব্দের অর্থ পরিবর্তন, যে এক একটা শব্দের এক একটা অর্থ আছে, তাই না? তো এই অর্থগুলা কিন্তু সময় ভেদে, তারপরে জায়গা ভেদে এবং ব্যবহার ভেদে এই অর্থগুলার পরিবর্তন হইতে পারে। যেমন মনে করো যে আচ্ছা, যেমন কি আমরা এটা সামনে দেখতেছি, ঠিক আছে? কারণ এখানে অনেকগুলো আবার শ্রেণীবিভাগ আছে, তো শ্রেণীবিভাগ ওয়াইজ আমরা দেখে ফেলি। ওকে, ভাষা স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ায় কখনো অর্থ প্রসারিত হয়, কখনো সংকুচিত হয়, কখনো অর্থের উন্নতি ঘটে, কখনো আবার অবনতি ঘটে, কখনো সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে। তাহলে দেখছো কতগুলো শ্রেণীবিভাগ আছে। তো চলো আমরা দেখি। অর্থ প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে অর্থ প্রসার। প্রসার মানে কি? প্রসার মানে হচ্ছে কোনো কিছু বড় হওয়া, তাই না? কোনো কিছু বেড়ে যাওয়া। তাহলে অর্থ প্রসার হচ্ছে যে একটি শব্দ আগে যে অর্থ প্রকাশ করত তার থেকে যদি আরো ব্যাপক অর্থ প্রকাশ করে, তখন হচ্ছে অর্থের প্রসার ঘটে। যে কোনো কিছুর অর্থের যদি প্রসার ঘটে বা অর্থের যদি এরকম হয় যে আগে একটা জিনিস বোঝাতে ব্যবহৃত হইতো, কিন্তু শব্দের বিবর্তন হয়ে বা শব্দের ব্যবহারের বিবর্তন হয়ে পরবর্তীতে সেটা দিয়ে আরো ব্যাপক কিছু বোঝাচ্ছে। যেমন আমাদের এখানে কি আছে? যেমন অঞ্চল। আমি কি এক্সাম বললাম? এক্সাম্পল কি আছে? অঞ্চল। অঞ্চল দিয়ে আমরা কি বুঝাইতাম আগে? অঞ্চল দিয়ে আগে বোঝানো হইতো যে শাড়ির যে আঁচল থাকে না, শাড়ির আঁচল বোঝানো হইতো। হ্যাঁ, আঁচল, অঞ্চল। এখন কি বোঝায়? এখন অঞ্চল বলতে একটা জায়গা বোঝায়, তাই না? তাইলে এখানে এই যে ব্যাপক অর্থ বা প্রসারিত অর্থ বলতে কিন্তু মানে আসলেই প্রসারিত হইতেছে জিনিসটা, যে আঁচল একটা ছোট জিনিস, তাই না? একটা শাড়ির আঁচল জাস্ট, কিন্তু একটা অঞ্চল হচ্ছে অনেক বড় একটা জায়গা। তাইলে এটা কি? এটা হচ্ছে শব্দের অর্থের প্রসার। ওকে, প্রসার বুঝছি। একইভাবে বর্ষা শব্দের পূর্ববর্তী অর্থ হচ্ছে বর্ষাকাল এবং প্রসারিত অর্থ হচ্ছে বছর। তাহলে দেখো যে এখানে আমাদের এই ব্যাপারগুলোতে আমাদের বেশি মাথা খাটানো লাগবে না, ঠিক আছে? এক্সাম্পল বইয়ে যেগুলো আছে এগুলো থেকেই দেখবা আমাদের এমসিকিউতে দিবে। তাহলে আমরা বইয়ের যে এক্সাম্পলগুলো আছে এগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করি, ঠিক আছে? তাইলে আমরা বাচ্চার্থের ক্ষেত্রে মাথা এক্সাম্পলটা দেখছিলাম, তাই না? বাচ্চার্থ আর লক্ষ্যার্থ দুই ক্ষেত্রে কিন্তু আমরা মাথার এক্সাম্পলটা দেখে আসছিলাম। আর কোনো এক্সাম্পল ছিল না? আর কোনো এক্সাম্পল ছিল না। এবং অর্থ প্রসারে আমরা কি কি এক্সাম্পল দেখছি? অর্থ প্রসারে আমরা দেখছি হচ্ছে অঞ্চল। দাঁড়া, এটা আমি একটু অন্য কালার দিয়ে দাগাই দিই। অর্থ প্রসারে একটা দেখছি আমরা অঞ্চল, আরেকটা কি দেখছি আমরা? আরেকটা দেখছি আমরা বর্ষ, ঠিক আছে? এই দুইটা এক্সাম্পল আমরা একটু ভালো করে মনে রাখবো, দেখবা এগুলা থেকেই পরীক্ষায় দিবে, ঠিক আছে? আমরা একটু পরে বোর্ডের এমসিকিউগুলো সলভ করব, তখন আমরা দেখবো। এই জিনিসগুলো নিয়ে স্ট্রেস নেওয়ার কিছুই নেই, কোনো কঠিন কিছু না। জাস্ট বইয়ে যেগুলো আছে এই দুই তিনটা শব্দ আমরা ভালো করে মনে রাখলে দেখবে একদম সব কমন। ওকে, আচ্ছা। অর্থ সংকোচ। তাইলে অর্থ সংকোচ হইলে কি হবে? অর্থ প্রসারণ যেমন কি একটা ছোট জিনিস ছিল আগে, তারপর সেটা বড় হয়ে গেছে অর্থের মানে যেটা আমরা বুঝাই, ঠিক আছে? তাইলে অর্থ সংকোচ কি হবে? যে আগে যেটা বোঝানো হইতো সেটা থেকে একটা সংকোচন ঘটছে বা সেটা থেকে একটা ছোট অর্থ প্রকাশ করে, তাই না? তাহলে যেমন দেখো যে শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে। ওকে, যেমন এক সময় মৃগ শব্দ দ্বারা, আচ্ছা এটা তো আমি হচ্ছে হলুদ কালি দিয়ে তাকাবো আর এক্সাম্পলগুলো সবুজ কালি দিয়ে তাকাবো। এই যে ব্যাপ্তি কমে, অর্থের ব্যাপ্তি কমলে হবে অর্থ সংকোচ। তাহলে এক সময় মৃগ শব্দ দ্বারা সকল পশুকে বোঝানো হতো। এর উদাহরণ পাওয়া যায় মৃগয়া, মৃগরাজ প্রভৃতি শব্দের অর্থে। শব্দ দুটি যথাক্রমে পশু শিকার ও পশুদের রাজা। তাহলে মৃগয়া মানে কি? মৃগয়া মানে হচ্ছে পশু শিকার, ঠিক আছে? মৃগয়া মানে কি? মৃগয়া মানে হচ্ছে পশু শিকার। এবং মৃগরাজ মানে কি? মৃগরাজ মানে হচ্ছে পশুদের রাজা। একটু মনে রাখবো আমরা সবাই, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের এক্সামে দিয়ে দিবে এমসিকিউতে।
এগুলো কিন্তু এমসিকিউতে দিয়ে দিবে, একদম সহজ বইয়ের জিনিস, কিন্তু আমাদের কিন্তু এগুলো একটু ভুল হয়ে যায়। আচ্ছা এটা আমি একটু অন্য কালি দিয়ে দাগাই, এটা আকাশি রং দিয়ে দাগ দিই, একটা এটা দিয়ে দাগ দিই। পশুদের রাজা, মৃগরাজ, এই যে মৃগরাজ, ঠিক আছে, এটা তো শুনলেই বোঝা যায় তাই না, রাজ রাজা। এবার আগের দাগটা ঠিক করে দেই, মৃগয়া, ওকে ডান। ঠিক আছে, তাহলে মৃগয়া মানে কি, মৃগয়া মানে পশু শিকার, এবং মৃগরাজ মানে হচ্ছে পশুদের রাজা। আমি নিজেই মুখস্থ করতেছি মনে হচ্ছে। আচ্ছা তাইলে কিন্তু এখন অর্থ সংকোচনের ফলে মৃগর অর্থ কি দাঁড়াইছে, এখন আমরা মৃগ বলতে কি বুঝি, এখন কিন্তু আমরা মৃগ বলতে বুঝি হরিণ। ওই যে ছোটবেলায় আমরা রিকার পড়ার সময় বলতাম না যে মৃগ তৃণ খায়, যে হরিণ ঘাস খায়, মৃগ তৃণ খায়, দুইটাতেই রিকার আছে। তো যাই হোক, তাইলে আমরা এখানে কি এক্সাম্পল দেখলাম, আমরা দেখলাম এখানে হচ্ছে মৃগ। মৃগ বলতে আগে কি বোঝানো হইতো, আগে বোঝানো হইতো সকল পশু, এখন কি বোঝানো হয়, এখন বোঝানো হয় হচ্ছে হরিণ। এছাড়া আরেকটা কি এক্সাম্পল আছে, অন্ন। অন্ন বলতে আগে বোঝানো হইতো যে কোনো খাবার, সব ধরনের খাবার, কিন্তু এখন অন্ন বলতে বোঝানো হয় ভাত। অর্থ সংকোচন ক্লিয়ার, যে আগে একটা বড় মিনিং বোঝানো হইতো, যে যেমন সব পশু মানে কি, সব পশু মানে অনেক বেশি নাম্বারের পশু, তাই না, যে একটা কালেকটিভ অনেক বড়, কিন্তু হরিণ কি, হরিণ হচ্ছে একটা প্রজাতি। সেরকম অন্ন মানে আগে বোঝানো হইতো অনেক খাবার, সব ধরনের খাবার, এখন অন্ন মানে কি বোঝানো হয়, এখন অন্ন মানে বোঝানো হয় অনলি ভাত। তাইলে অর্থটা ছোট হয়ে আসছে, তাইলে আমাদের অর্থ সম্প্রসারণ গেল এবং অর্থ সংকোচন গেল। ঠিক আছে, এরপর কি আছে আমাদের অর্থের উন্নতি। অর্থের উন্নতি বলতে বোঝানো হয় যে আগে একটা জিনিস দিয়ে একটু নেগেটিভ কিছু একটা বুঝাইতো, এখন সেটা দিয়ে পজিটিভ জিনিসকে বুঝায়, যেমন এটার উন্নতি হয়েছে। ঠিক আছে, এই টার্মগুলো মনে রাখা একদম ইজি। দেখো যেইটা নাম আছে সেইটাই বুঝায় এক্স্যাক্টলি, যে প্রসার মানে প্রসার, সংকোচন মানে সংকোচন, উন্নতি মানে উন্নতি, অবনতি মানে অবনতি। ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তাইলে যেমন এক্সাম্পল কি আছে, অপরূপ। অপরূপ দিয়ে আগে বোঝানো হয়তো শ্রীহীনতা, অপরূপ দিয়ে আগে কি বোঝানো হয়তো, শ্রীহীনতা। আমাদের কাছে এটা কেমন কেমন লাগছে না, যে অপরূপ মানে আমরা তো জানি একদম অপরূপ, অনেক সুন্দর, তাহলে অপরূপ দিয়ে শ্রীহীনতা কেন বুঝাবে, এটা আগে বুঝাইতো। হ্যাঁ, যে অর্থটা একটা বিবর্তন ঘটছে, অর্থটা একটা পরিবর্তন হয়েছে। আর এখন কি বোঝায়, এখন বোঝায় অনির্বচনীয় সৌন্দর্য, যে অনেক সুন্দর যেটা, সেটা হচ্ছে এখন অপরূপ বোঝায়। একইভাবে সাহস শব্দের আগের অর্থ ছিল হচ্ছে চুরি ডাকাতি। যা এখানে উন্নতিটা দেখছো, যে আগে বুঝাইতো শ্রীহীনতা, যে যেখানে কোনো সৌন্দর্য নাই, অসুন্দর, কিন্তু এখন কি বুঝায়, এখন বুঝায় সৌন্দর্য, অর্থাৎ উন্নতি হয়েছে। একইভাবে সাহস দিয়ে আগে চুরি ডাকাতি এসব খারাপ জিনিস বুঝাইতো, কিন্তু এখন হচ্ছে সে ভালো হয়ে গেছে, এখন কি বুঝায়, নির্ভীকতা, ঝুঁকিপূর্ণ কাজ ইত্যাদি। ওকে, তাহলে আমরা এখানে এক্সাম্পল কি কি দেখলাম, এখানে আমরা এক্সাম্পল দেখলাম একটা হচ্ছে অপরূপ। অপরূপ দিয়ে আগে বুঝাইতো কি, শ্রীহীনতা অর্থাৎ অসুন্দর, এখন বোঝায় অনির্বচনীয় সৌন্দর্য। অনির্বচনীয় মানে কি, মানে যেটা বলার মতো না, এত সুন্দর। আর একটা কি, সাহস। সাহস দিয়ে আগে কি বুঝাইতো, সাহস দিয়ে আগে বুঝাইতো চুরি ডাকাতি, এখন কি বুঝায়, যে নির্ভীকতা, ঝুঁকিপূর্ণ কাজে উদ্যম, যে যার অনেক সাহস। সাহস মানে সাহস, তাই না, সাহস মানে কারেজ। ওকে, অর্থের উন্নতি গেলে এবার অর্থের অবনতি। তো অর্থের উন্নতি যদি তোমরা বুঝে থাকো, অর্থের অবনতি তো কঠিন কিছু না, তাই না, যে অর্থের উন্নতি যেমন আগে একটা নেগেটিভ জিনিস বুঝাইতো, এখন একটা ভালো জিনিস বুঝায়, তাইলে অর্থের অবনতি অপোজিট, যে আগে হচ্ছে একটা ভালো জিনিস বুঝাইতো, এখন একটা খারাপ জিনিস বুঝায়, তাই না। তাহলে আগে দ্বন্দ্ব শব্দের অর্থ ছিল মিলন। এটা আমাদের কাছে আজব লাগে না, যে দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন কেন হবে, কিন্তু এটা কিন্তু আমরা পড়ছি, তাই না, দ্বন্দ্ব সমাস তোমরা যারা পড়ছো, দ্বন্দ্ব সমাস মানে কি, দ্বন্দ্ব সমাসেও কিন্তু এরকম মিলন বুঝায়। আর এখন অর্থ কি, এখন অর্থ হচ্ছে বিরোধ। দ্বন্দ্ব মানে কি, দ্বন্দ্ব মানে হচ্ছে একটা ফাটাফাটি হইব, তাই না, একটা মারামারি, একটা ফাইটিং থাকতে হবে। আচ্ছা, তারপরে জ্যাঠামি। জ্যাঠামি শব্দটি দিয়ে কি বোঝানো উচিত নর্মালি, যে একজন জ্যাঠা যেরকম আচরণ করবে, তাই না, সেটা হচ্ছে জ্যাঠামি। তো সেটা তো খারাপ কিছু না, তাই না, কিন্তু এখন আমরা জ্যাঠা বলতে কি বুঝাই, যে জ্যাঠামিতে পাকা ছেলে, বেশি কথা কয় সে। জ্যাঠামি মানে কি, জ্যাঠামি মানে হচ্ছে পাকনামি, বেশি বুঝে যারা, ওই যে পিচি পিচি ছেলেরা, যে ছেলে মেয়েরা, এখন আবার তোমরা বলবো আমি খালি ছেলে কেন বললাম, পিচি পিচি ছেলে মেয়েরা যে হচ্ছে বেশি কথা বলে, বেশি বুঝে, একটু পাকনামি করতে চায়, একটু বড় বড় আচরণ করতে চায়, এটা তো আমরা বড়রা একটু নেগেটিভ হিসাবে দেখি না, যে হ্যাঁ পিচি, বেশি পাকনা। তাইলে কি হয়েছে, যে আগে এটা একটা ভালো মিনিংয়ে বুঝাইতো, যে জ্যাঠামি মানে কি, যে জ্যাঠা সুলভ আচরণ, কিন্তু এখন কি বুঝে, এখন বুঝে হচ্ছে পাকনামি। কিন্তু তা ব্যবহৃত হয় পাকামি বা হেয় অর্থে, জ্যাঠার ভাব বোঝাতে। বাংলাদেশের রাজাকার শব্দটি এভাবে নেতিবাচক অর্থ লাভ করেছে। যেমন তখন যারা নিজেদের রাজাকার বলতো 1971-এ, তারা তো নিজেদেরকে গালি দিয়ে রাজাকার বলতো না, তাই না, তারা তো নিজেদেরকে একদম মানে একটা, তাদের এটা আলাদা একটা পদবি, যে তারা হচ্ছে রাজাকার। কিন্তু এখন কি, এখন আমাদের দেশে এটা একটা
খারাপ অর্থ মিন করে, যে যারা হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতক, যারা নিজের দেশের এগেনস্টে যায়, তাদেরকেই হচ্ছে আমরা রাজাকার বলে সম্বোধন করে থাকি। তাহলে আমরা অর্থের অবনতিও বুঝছি। অবনতির এক্সাম্পল আমরা কি দেখছি? দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে আগে কি বুঝাইতো? দ্বন্দ্ব মানে আগে বুঝাইতো হচ্ছে মিলন। এখন কি বুঝায়? এখন বুঝায় হচ্ছে বিরোধ। আরেকটা আমরা কি দেখছি? জ্যাঠামি। এবং আরেকটা কি দেখলাম? রাজাকার। এই তিনটা কিসের এক্সাম্পল? এই তিনটা হচ্ছে অর্থের অবনতির এক্সাম্পল। এখন তোমরা একটা কাজ করতে পারো, যে আমরা যতগুলো পড়ছি সবগুলো তোমরা জাস্ট টার্মগুলো লিখে লিখে সাথে এক্সাম্পলগুলো পাশে লিখে রাখতে পারো। তোমরা খাতায় এভাবে নোট করতে পারো, নোট করে তোমরা ওয়ান শটের ক্লাসটায় পোস্টও করতে পারো, ঠিক আছে? মানে তোমাদের একটা সাজেশন দিলাম, যে আমার কাছে মনে হয় যদি এভাবে নোট করে রাখো তাহলে তোমার এক্সামের আগে রিভিশন দিয়ে একদম ইজি হয়ে যাবে, যে তোমার এসে স্লাইডে খুঁজতে হবে না, বা বইয়ে তো অনেক লেখা না, অনেক লেখার মধ্যে কষ্ট করে খুঁজে বের করতে হবে না। তুমি জাস্ট নিজের খাতা পড়বা, যে টার্ম লেখা আছে, টার্মের নিচে এক্সাম্পলগুলো লেখা আছে, শেষ, ডান, ঠিক আছে? হ্যাঁ, টার্ম বলতে কি বুঝায় এটা তো বুঝলে। অবনতি মানে কি, উন্নতি মানে কি, এটা তো তোমরা একবার যদি ক্লাসে শুনো, এটা তো বারবার রিভিশনের কিছু নেই, কারণ এটা তোমার সংজ্ঞা আসবে না এক্সামে, তো এটা নিয়েও কোনো প্রেশার নেই। আচ্ছা, তারপর আসো অর্থ বদল। অর্থের সংকোচন ও প্রসারণের ফলে কখনো শব্দের অর্থটি এমন দূরবর্তী হয়ে ওঠে যে তা থেকে শব্দটির মূল অর্থ উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে। যে অর্থ বদল মানে কি, একদম যে সেলফ এক্সপ্লেনেটরি শব্দ যেটা আছে এটাই। অর্থ বদল মানে কি, যে অর্থটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। পাষণ্ড শব্দের অর্থ ছিল ধর্ম সম্প্রদায়। তাহলে পাষণ্ড শব্দের যেগুলো হচ্ছে আগের মিনিং ছিল, যেগুলোর সাথে আমরা ইউজ টু না, এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবা, ঠিক আছে? যেমন এই যে পাষণ্ড মানে আগে ছিল ধর্ম সম্প্রদায়, এটা কি আমরা জীবনে শুনছি? আমি তো শুনি নাই জীবনে। তো এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবো। যেমন এই যে দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন, তারপরে মৃগ মানে বুঝাইতে হচ্ছে সব পশু, এগুলো কিন্তু আমরা আগে জানতাম না, তাই না? তো এগুলো যদি আমাদের এমসিকিউতে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা নর্মাল সেন্স খাটায় যে আনসার দিয়ে দিতে পারি, হবে কিন্তু আমরা আনসার দিতে পারবো না। তাই এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবা। পাষণ্ডের নর্মাল আমরা কি বুঝাই এখন, সেটা তো তোমরা যদি 4টা অপশন থাকে, 4টা অপশন থেকে চুজ করতে পারবা, কিন্তু আগে কি বুঝাইতো এটা তোমরা না জানলে কিন্তু 4টা অপশন থেকে চুজ করতে পারবা না, তাই না? তাই হচ্ছে পাষণ্ড শব্দের অর্থ আগে কি ছিল? আগে ছিল হচ্ছে ধর্ম সম্প্রদায়। বর্তমানে কি দাঁড়িয়েছে? বর্তমানে দাঁড়িয়েছে ধর্মদ্রোহী, উৎপীড়ক কিংবা নিষ্ঠুর। আবার গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ আগের অর্থ ছিল হচ্ছে গরুর চোখ। গবাক্ষ শব্দের আগের অর্থ কি ছিল? গবাক্ষ শব্দের আগের অর্থ ছিল হচ্ছে গরুর চোখ, আর এখন গবাক্ষের মিনিং হয়ে দাঁড়াইছে হচ্ছে জানালা। ওকে, তাহলে তোমরা এই জিনিসগুলো একটু খাতার মধ্যে এভাবে নোট করে রাখতে পারো, ঠিক আছে? যে গবাক্ষ পূর্ববর্তী অর্থ, বর্তমান অর্থ, এবং মানে প্রত্যেকটা টার্ম দিয়ে যে অর্থের উন্নতি, অবনতি, সম্প্রসারণ, সংকোচন, অর্থ বদল, এভাবে হেডিং দিয়ে জাস্ট এক্সাম্পলগুলো নোট করে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে আমার মনে হয় তোমাদের জন্য রিভিশন দেওয়াটা এবং মানে মনে রাখাটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এবার কি আসে? এবার হচ্ছে বাক্যের অর্থ পরিবর্তন। শব্দের অর্থগত পরিবর্তন কেবল রূপমূলের অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বাক্যে প্রয়োগ ভেদে শব্দের নানা রকম অর্থ বৈচিত্র্য তৈরি হতে পারে। আচ্ছা, মানে এখানে বুঝাইছে যে আমরা যেরকম দেখি যে একটা শব্দের হচ্ছে বিভিন্ন অর্থ চেঞ্জ হইতেছে, হ্যাঁ, এটা আরো একভাবে হইতে পারে যে একটাই শব্দ তুমি বাক্যে কোন বাক্যে কিভাবে ব্যবহার করলা সেই অনুযায়ী এটার অর্থটা চেঞ্জ হইতেছে। এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা হচ্ছে বাক্যে অর্থ পরিবর্তন। না, আমরা এখন কিছু এক্সাম্পল দেখি যে মাথা কত রকম ইউজ হইতে পারে। যে সে মাথায় আঘাত পেয়েছে, এখানে কি বুঝাইলো? যে তার লিটারালি মাথায় আঘাত পাইছে। তিনি আমাদের গ্রামের মাথা, এই মাথা দিয়ে কি বুঝাইছে? এই মাথা দিয়ে বুঝাইছে তিনি গ্রামের প্রধান। তারপরে সে রাস্তার মাথায় অপেক্ষা করছে, এই মাথা দিয়ে কি বুঝাইছে? এই মাথা দিয়ে বুঝাইছে যে রাস্তার এক প্রান্তে বা রাস্তার শেষে বা রাস্তার শুরুতে আদর দিয়ে ছেলেটাকে মাথায় তুলেছে। এটা এই মাথা দিয়ে কি বুঝাইছে? এই মাথা দিয়ে কি বুঝাইছে যে একটা ছেলেকে আমি নিয়ে মাথায় তুলে বসাইছি, তা কিন্তু বুঝায়নি। এখানে বুঝাইছে যে ছেলেটা অনেক লাই পেয়ে গেছে, হ্যাঁ, বা ছেলেটা হচ্ছে অনেক কি বলবো যে মানে আদর দিয়ে এখন সে এই আদরেই বেশি অভ্যস্ত হয়ে গেছে, এরকম বুঝাইতেছে। আচ্ছা, তারপরে আবার দেখো যে এখানে কি ছিল? যে এখানে ছিল হচ্ছে প্রয়োগ ভেদে, ঠিক আছে? আর এখানে কি? এখানে হচ্ছে আমরা কিভাবে বলতেছি, এখানে যেমন বলা হয়েছে যে বাকভঙ্গির কারণে। একটা ছিল হচ্ছে প্রয়োগ ভেদে আমরা এই মাথার এক্সাম্পলটা দেখলাম। আর বাকভঙ্গির কারণে কিভাবে চেঞ্জ হয় এটা হচ্ছে কই গেল? এই যে এখানে যেমন সে আমাদের রক্ষাকর্তা, এখানে আমি কি বুঝাইতেছি? যে সে হচ্ছে আমাদের, আসলেই সে হচ্ছে আমাদের রক্ষা করবে। আর সেকেন্ডটাতে আমরা কি বুঝাইছি? হ্যাঁ, সে আমাদের রক্ষাকর্তা বটে, যে হ্যাঁ খুব সে রক্ষাকর্তা, মানে কি সে আসলে রক্ষাকর্তা না, বা সে একটা রক্ষাকর্তা হওয়ার ভাব নিতেছে, বা কেউ তাকে হচ্ছে ভুলভাবে সেভাবে বলতেছে যে সে খুব রক্ষা করবে।
কিন্তু হ্যাঁ সে খুব রক্ষাকর্তা আমাদের, হ্যাঁ সে আমাদের রক্ষাকর্তা বটে, মানে কি, মানে হচ্ছে সে আসলে কিন্তু রক্ষাকর্তা না। তাইলে এখানে চেঞ্জটা কি হইতেছে? এখানে যেমন এক এক জায়গায় কনটেক্সট আলাদা, যে একটা হচ্ছে আঘাত পাইছে, একটা হচ্ছে গ্রামের মাথা, কনটেক্সট আলাদা, তাই না? কিন্তু এখানে কিন্তু কনটেক্সটটা আলাদা না, এখানে কিন্তু মূল বাক্যটা আলাদা না, যে আমাদের রক্ষাকর্তা, অর্থ কথাটা কিন্তু এটাই, কিন্তু চেঞ্জ কি হইতেছে? চেঞ্জ হইতেছে যে আমি এটা কিভাবে বলতেছি, অর্থাৎ এখানে বাক ভঙ্গিটা চেঞ্জ হচ্ছে, তাই না? তাই এখানে যেটা বুঝাইতেছে এখানে সেটা বুঝাইতেছে না। এই চেঞ্জটা কিসের জন্য হচ্ছে? এই চেঞ্জটা হচ্ছে আমাদের বাকভঙ্গির জন্য। দেখো উদাহরণ 2 এ বাকভঙ্গির কারণে এক বাক্যই ভিন্ন অর্থ উৎপাদন করছে। আসলে শব্দের অর্থ বৈচিত্র্যের ব্যাপারটিকে সূত্র বা নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ এই যে এই চেঞ্জগুলো হচ্ছে এগুলাকে তুমি একটা নির্দিষ্ট সূত্র বা নির্দিষ্ট নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে পারবা না, এবং সেটা নিয়ে তোমার টেনশনের কিচ্ছু নেই, কারণ তোমার বইয়ে যে এক্সাম্পল আছে এবং তোমার বোর্ড কোশ্চেনে যে এক্সাম্পলগুলো আসছে এই পর্যন্ত, তুমি যদি শুধু এগুলো ভালো করে পড়ে যাও, যেটা পড়া কঠিন কিছু না, অল্প একটু পড়া লাগবে, মনে করো আজকে 4-5টা টপিক দেবো, তোমার 1 ঘন্টার মধ্যে পড়া হয়ে যাবে। তো এইটুকু টাইম ব্যয় করলে তোমার এক্সাম নিয়ে আর কোনো টেনশন নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো শব্দ শোনার সাথে সাথে যে ছবি ভেসে ওঠে সেটা কি বলো? 1 2 3, সেটা হচ্ছে বাচ্যার্থ। নেক্সট, বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? আমরা কিন্তু এটা দাগায় দাগায় পড়ছি। কোন অর্থ? মুখ্য অর্থ। বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে আলাদা অর্থ তৈরি করলে সেটাকে কি বলে মনে আছে? যে যদি বাচ্যার্থ ছাড়া অন্য অর্থ তৈরি করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে হচ্ছে লক্ষ্যার্থ। তারপরে আসো, অঞ্চল শব্দটি সারির পার না বুঝিয়ে যদি এলাকা বোঝায়, সারির পার কি? সারির পার হচ্ছে ছোট্ট, ঠিক আছে? এটা মনে করে একটা সারির পার, কিন্তু এলাকা মানে কি? এলাকা মানে এত বড়, তখন কি হবে বলো তো? তখন হবে প্রসার, তাই না? তাহলে আনসার হবে প্রসার। মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? এখানে বলো মৃগয়া দিয়ে আগে কি বুঝাইতো? মৃগয়া দিয়ে আগে বুঝাইতো সব ধরনের জন্তু জানোয়ার, এখন কি বুঝায়? এখন বুঝায় শুধু হরিণ। তাইলে সব জন্তু জানোয়ার বড় নাকি হরিণ বড়? সব জন্তু জানোয়ার বড়, তাইলে বড় থেকে ছোট হইতেছে, তাইলে কি হইলো আমাদের? তাইলে হইলো হচ্ছে অর্থ সংকোচ। একটি শব্দ শোনার সাথে সাথে যে ছবি ভেসে ওঠে সেটা বাচ্যার্থ, এটা তো আগেই দেখলাম। বাচ্যার্থ হলো শব্দের কোন অর্থ বলো তো? মুখ্য অর্থ, তাই না? নেক্সট, বক্তার উদ্দেশ্যে না, বক্তার উদ্দেশ্যে অনুযায়ী বাচ্যার্থকে আচ্ছা এটা তো একটু আগে দেখলামই। বাচ্যার্থ কোন ধরনের? হায় আল্লাহ, একটা আমি কয়বার দিছি। অঞ্চল শব্দের দ্বারা এটাও দেখছি, মৃগয়া এটাও দেখছি। অর্থ সংকোচের ফলে বর্তমানে মৃগ শব্দের অর্থ কি? বর্তমানে মৃগ শব্দের অর্থ কি? সবাই বলো। বলছো? বর্তমানে মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ। ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে? ইতিবাচক শব্দের অর্থ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে, যে আগে ইতিবাচক ছিল পরে নেতিবাচক হয়েছে, তাহলে কি হবে? অপরূপ। অপরূপ কিন্তু হচ্ছে উল্টাটা, তাই না? অপরূপ মানে আগে বুঝাইতো হচ্ছে শ্রীহীনতা, এখন কি বুঝায়? অনির্বচনীয় সৌন্দর্য। গবাক্ষ তো না, গবাক্ষ কি জানি গরুর চোখ টরুর চোখের কাহিনী আছে, ওইটা হচ্ছে অর্থ পরিবর্তন। জ্যাঠামি, জ্যাঠামি কি? জ্যাঠামি হচ্ছে আগে বুঝাইতো যে জ্যাঠাসুলভ আচরণ, এবং পরে কি বুঝায়? পাকনামি, তাই না? তাইলে এখানে হচ্ছে অর্থের অবনতি হয়েছে, তাহলে এটা হবে জ্যাঠামি। তারপর নিচের কোন বাক্যে মাথা শব্দটি লক্ষ্যার্থে ব্যবহৃত? তিনি মাথায় আঘাত পেয়েছেন মানে এই মাথায় আঘাত পাইছে, আমার খুব মাথা ব্যথা করছে মানেও এই মাথায় ব্যথা করছে, মাথায় পাগড়ি বেঁধেছে মানেও এই মাথায় পাগড়ি বেঁধেছি, এবং রফিক সাহেব গ্রামের মাথা মানে এটা বুঝায় নাই যে রফিক সাহেব গ্রামের কোনো একটা মাথা, এখানে বুঝাইছে যে রফিক সাহেব হচ্ছেন গ্রামের প্রধান। তাহলে ডি হবে আমাদের আনসার। ওকে, সন্ধ্যার্থ শব্দের কোন ধরনের? এটা সন্ধ্যার্থ হবে না, নিশ্চয়ই লক্ষ্যার্থ হবে। লক্ষ্যার্থ হচ্ছে গৌণ অর্থ প্রকাশ করে। আচ্ছা, অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় কোনটিকে প্রাধান্য দেওয়া হয়? মনে আছে? এটা কিন্তু আমরা একদম শুরুতে পড়ছি। অভিধানের বেলায় বাচ্যার্থকে, কারণ অভিধানে তো একটা শব্দের মূল অর্থটাই থাকে, তাই না? তাহলে অভিধানে কিন্তু বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়। অপর্শ, আচ্ছা অপরূপ, অপরূপ, সরি গাইজ একটু ভুল হয়ে গেল, দাঁড়া একটু সুন্দর করে লিখে দিই। অপরূপ, তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। অপরূপ। তাহলে শ্রীহীনতার পরিবর্তে অনির্বচনীয় সৌন্দর্য গ্রহণ করলে শব্দের অর্থের কি ঘটে বলো তো? যে শ্রীহীনতা মানে অসুন্দর, অনির্বচনীয় সৌন্দর্য মানে সুন্দর, তাহলে অসুন্দর থেকে সুন্দরে কি হইলো? উন্নতি হইলো। তাহলে আমাদের আনসার কি হবে বলো তো? বলো তো বাচ্চারা, শব্দের আনসার হবে উন্নতি। আচ্ছা
ওকে, তাহলে আমাদের বাগ অর্থ পড়া শেষ, একটা টপিক ডান। এবার আমরা কি বলবো? এবার বলবো আমরা হচ্ছে বাগধারা। বাগধারা বলতে কি বোঝায়? বাগধারা বলতে কি বোঝায় দাঁড়া, বাগধারার সংজ্ঞাটা হচ্ছে আমার এমসিকিউতে ছিল, তোমাদের সংজ্ঞা টঙ্গা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, বুঝছো? একটু দেখলে তোমরা এমনি বুঝতে পারবা। এই দেখো, বাক্যের বর্গ যখন মানে বাক্যের অর্থ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, যে আমরা একটা শব্দ দিয়ে বা একটা বাক্য দিয়ে লিটারেলি বা আক্ষরিক অর্থে যেটা বুঝায় সেটা ছাড়ায় যখন অন্য একটা অর্থ প্রকাশ করব, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে বাগধারা, ঠিক আছে? এবং বাগধারার ব্যবহারটা কি? এখানে দেখো এইগুলো বইয়ের লাইন থেকে, এগুলো বইয়েরই এমসিকিউ, লাইনগুলো থেকে এমসিকিউ দিয়ে রাখছে। তো আমরা একবারে লাইন এবং এমসিকিউ দুইটাই পড়ে ফেলি, তাহলে তোমাদের প্যারা কমে যায় আর কি। আচ্ছা, কি প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে? এই বাগধারা প্রয়োগের মাধ্যমে কিন্তু মানে বাগধারা কেন ইউজ করা হয়? কারণ কথাটা বলতে যাতে সুন্দর লাগে। হ্যাঁ, মনে করো যে দুইটা বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আমার মনে করো ক্লাসে এরকম দুইটা ছেলে আছে যে একদম একসাথে থাকে সবসময়। আমি বললাম হ্যাঁ ওদের মধ্যে তো খুব দহরম মহরম, হ্যাঁ, যে কথাটা বলতে ইন্টারেস্টিং লাগে, কথাটা শুনতে ভাল লাগে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাগধারার মূল অবজেক্টিভ বা মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে ভাষাকে প্রাণবন্ত করে তোলে। যে আমি মনে করি একটা কবিতা লিখতেছি, আমি কবিতার মধ্যে যেটা আমার প্রচলিত অর্থ সেটা ব্যবহার না করে আমি একটা বাগধারা ব্যবহার করলাম, আমার কবিতাটা দেখতে আরো সুন্দর লাগলো, বা যিনি আমার কবিতা পড়তেছেন তিনি বুঝলেন যে আচ্ছা এই কবির হচ্ছে তার শব্দভাণ্ডার বেশ ভালো, বেশ সুন্দর, ঠিক আছে? তাহলে বাগধারার মাধ্যমেই হচ্ছে আমাদের কথাগুলো আরো সুন্দর হয়ে ওঠে। বাগধারা ব্যবহারের সময় ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়? কোন বিষয়ে সচেতন থাকতে হয়? যে আমরা কোন অর্থে এটা মিন করতেছি সেটা নিয়ে সচেতন থাকতে হবে, যে আমি যে বলতেছি আমি কি বুঝাইতেছি। তাহলে আনসার কি হবে আমার? অর্থ। আচ্ছা, বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক? এই প্রশ্নটা আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, যে এক একটা বাগধারা কিন্তু এক একটা কি বলবো, যে এক একটা কনটেক্সটে হচ্ছে তৈরি হয়েছে। হ্যাঁ, সবগুলো বাগধারা কিন্তু এখন তৈরি হয় না, এগুলো কিন্তু অনেক বছর ধরে চলে আসতেছে। যেমন মনে করো আমরা বলি যে আদায় কাঁচকলায়, এটা কেন বলে আদায় কাঁচকলায়? হয়তো আদা কাঁচকলা মানে হচ্ছে শত্রুতা, ঠিক আছে? তো আদায় কাঁচকলায় তাইলে কেন বলে? যে আদা আর কাঁচকলার কম্বিনেশনটা নিশ্চয়ই ভালো না, এই জন্য বলে। তাইলে এখানে কি রিপ্রেজেন্ট করে? যে এটা হয়তো কোনো একজন যারা রান্নাঘরে যে মহিলারা, আদিম যুগের মহিলারা হয়তো এটার মানে তারা এটা হয়তো বলা শুরু করছিল। হ্যাঁ, তো এরকম যে প্রত্যেকটা বাগধারা যে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তিগুলোর কোনো একটা কনটেক্সট থাকে, কোনো একটা স্টোরি থাকে। তো তখনকার যে সামাজিক অবস্থা, তখনকার যে সাংস্কৃতিক যে কালচার ছিল সেইটা হচ্ছে এক একটা বাগধারা রিপ্রেজেন্ট করে। তাহলে এটা আনসার কি হবে? যে তখনকার সামাজিক সাংস্কৃতিক অবস্থা তুলে ধরে। ওকে, তাইলে আমরা এখানে একটু বাগধারাগুলো দেখে আসি, ঠিক আছে? অবশ্যই এখানে অনেক বাগধারা দেওয়া আছে। এখন এতগুলা কিন্তু আমাদের মনে রাখা সম্ভব না, ঠিক আছে? তোমরা সবগুলো একবার করে রিডিং পড়বা। আমি তোমাদের সব মুখস্থ করতে বলবো না, কারণ এতগুলো মুখস্থ করতে গেলে এটা অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে। যারা মোটামুটি পারো বা পড়ে ফেলছো অলরেডি, ভেরি গুড। যাদের মনে হচ্ছে যে টাইম নাই, এতগুলো একসাথে আমি কিভাবে পড়বো, আমি বলবো যে সবগুলো মুখস্থ করার কোনোই দরকার নাই, তুমি হচ্ছে সবগুলো একটু রিডিং পড়ো। রিডিং পড়লে অনেক কিছু এমনি মনে থাকবে। রিডিং পড়বা কিন্তু এক্সাম্পল সহ। হ্যাঁ, এক্সাম্পল সহ রিডিং পড়লে দেখবা অনেক কিছু এমনি মনে থাকতেছে। এবং আমরা এখন যে কোশ্চেনগুলো সলভ করবো এগুলো সব হচ্ছে আমাদের বোর্ডের কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো একবার পড়ে ফেললে, যে কোয়েশ্চেনগুলো পড়বো এগুলো হচ্ছে তোমরা একদম ভালো করে মনে রাখবে, কারণ বোর্ডে কিন্তু কোশ্চেন রিপিট করে। তো ওগুলা পড়লেই তোমাদের মোটামুটি বলতে পারো যে ওইটাই তোমাদের সাজেশন। তো ওগুলো ভালো মতো মনে রাখলেই তোমাদের আর কোনো প্যারা হবে না। তো চলো আমরা সরাসরি এখন এমসিকিউতেই চলে যাই, ঠিক আছে? কতগুলো বাগধারা দিয়ে রাখছে বাইরে বাইরে, দেখলে ভয় লাগে। ওকে, আচ্ছা, নিচের কোনটি অন্ধের যষ্টি অর্থ প্রকাশ করছে? এখন দেখো, অন্ধের যষ্টি মানে কি? অন্ধ মানে কি? যে চোখে দেখে না। যষ্টি মানে কি? যষ্টি মানে হচ্ছে লাঠি। তো যে অন্ধ লোক সে মনে করে একটা লাঠি দিয়ে হাঁটতেছে, তো লাঠিটা কি? তার একমাত্র অবলম্বন, তাই না? তার একটা চলার উপায় বা তার একমাত্র সাহায্যকারী হচ্ছে তার এই লাঠিটা। তাইলে অন্ধের যষ্টি মানে কি বুঝায়? অন্ধের যষ্টি মানে হচ্ছে একমাত্র অবলম্বন। তো মনে করো যে এটা কি অর্থে কিরকম, এটার বাক্যে একটা এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, যে মনে করো একটা বুড়ি মহিলা, তার কেউ নাই, তার একটা ছেলে আছে। তো আমরা কি বলবো? যে এই ছেলেটাই ওই বুড়ির অন্ধের যষ্টি, যে তার একমাত্র অবলম্বন হচ্ছে তার ছেলেটা। আচ্ছা, দৃঢ় সংকল্প কোন বাগধারার মধ্যে রয়েছে? দৃঢ় সংকল্প মানে কি? এই দেখো, একচোখা। একচোখা মানে কি? যে এখানে এরকম বোঝাইছে যে যেন আমি এক চোখেই দেখতে পাই এবং এক চোখ দিয়ে আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি এবং সেইটা অ্যাচিভ না করা পর্যন্ত আমি থামবো না।
তাহলে এখানে এক চোখা দিয়ে কি বোঝায়? এক চোখা দিয়ে বোঝায় হচ্ছে দৃঢ় সংকল্প। ওকে, নিচের কোনটি কই মাছের প্রাণ? তোমরা যারা তোমাদের বাসায় জীবিত কই মাছ আনে, জীবিত কই মাছ এনে তারপরে সেগুলোকে মারে, তারপরে সেগুলোকে কাটে, তোমরা দেখবা যে কই মাছ কিন্তু অনেকক্ষণ ধরে তুমি পানি থেকে উঠায় রাখলেও অনেকক্ষণ ধরে মরে না। একদম রান্নাঘরের মধ্যে আমার বাসায় তো লাফালাফি শুরু করে, বাইরে বাইরে ছোট থাকতে ভয় পাইতাম যে লাফায় লাফায় মনে হয় গায়ের কাছে চলে আসতেছে। তো যারা কই মাছ, শিং মাছ অনেকটা এরকম করে, লাফালাফি শুরু করে। তো কই মাছ যারা এরকম দেখছো জীবিত অবস্থায়, তারা দেখবা যে কই মাছ কিন্তু সহজে মরতে চায় না। তাহলে কই মাছের প্রাণ কি বোঝায়? কই মাছের প্রাণ মানে হচ্ছে সহজে মরে না। তো এটার এক্সাম্পল অনেক সময় এরকম থাকে যে হ্যাঁ, সব কিছু কেন বুড়ি মহিলা আসতেছে, যে মনে করো কোনো একটা সিরিয়াল দেখি না আমরা, তো মনে করো সিরিয়ালে কেউ হচ্ছে কোনো বুড়ি থেকে মনে করো আচ্ছা বুড়ি তো বলছি আগে, তাহলে বুড়া, ঠিক আছে, কোনো একটা বৃদ্ধ লোক, তার হচ্ছে সম্পত্তি হচ্ছে তার, এখন সে যদি মরে যায়, তখন হচ্ছে তার কোনো একটা মনে করো যে ছোট ক্যারেক্টার যেগুলো আছে, মনে করো তার একটা ছেলের বউ হচ্ছে ভিলেন, ঠিক আছে, তো সে হচ্ছে সব সম্পত্তি পেয়ে যাবে। তো সে কি চাবে? সে চাবে বুড়াটা মরে যাক, কিন্তু বুড়া মরতেছে না। তখন সে কি বলবে? তখন সে বলবে যে বুড়ার কই মাছের জান, বুড়া তো মরতেছে না। তো এটা হচ্ছে একটু মানে এরকম নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে, কিন্তু মিনিংটা তো বুঝতে পারছো, তাই না? মিনিং বুঝলেই হয়েছে। আচ্ছা, পটল তোলা। পটল তোলা মানে হচ্ছে মরে যাওয়া, ঠিক আছে, পটল তোলা মিন্স মরে যাওয়া। অক্কা পাওয়া অলসো মিন্স মরে যাওয়া। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে হচ্ছে অক্কা পাওয়া। আচ্ছা, বাগধারা নিয়ে আলোচনা করা হয়, সব বাগধারা বানানগুলো ভুল আসছে কেন জানি। বাগধারা নিয়ে আলোচনা করা হয় হচ্ছে অর্থতত্ত্বে, কারণ বাগধারা দিয়ে তো অর্থ দিয়েই কারবার, তাই না? তাই বাগধারা আলোচনা হয় অর্থতত্ত্বে। আচ্ছা, গোড়ায় গলদ, এটা তো শুনেই বোঝা যাইতেছে। গোড়া মানে কি? গোড়া মানে কোনো একটা কিছু রুট বা কোনো একটা কিছু শুরু। গলদ মানে কি? গলতি সে মিস্টেক। তাহলে গলদ মানে হচ্ছে ভুল। তাহলে গোড়ায় গলদ মানে কি? গোড়ায় গলদ মানে হচ্ছে শুরুতে ভুল। গোঁফ খেজুরে। গোঁফ খেজুরে মানে হচ্ছে চাটুকার, মানে হচ্ছে যে হচ্ছে মানুষকে তেল দিতে পছন্দ করে, সেটা হচ্ছে গোঁফ খেজুরে, ঠিক আছে। গোঁফ খেজুরে মানে কিন্তু বড় গোঁফ না, গোঁফ খেজুরে মানে হচ্ছে চাটুকার, মানে যে মানুষকে হচ্ছে তেল দেয়। ওকে, নেক্সট, ইতর বিশেষ। ইতর বিশেষ মানে হচ্ছে যে ডিফারেন্স, মনে করো যে আমরা বললাম হ্যাঁ ওদের দুজনের মধ্যে তেমন একটা ইতর বিশেষ নাই। ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু মনে রাখবা, ওকে। লাগলে এই এমসিকিউ সলভের পার্টটা 2 বার দেখবা, লাগলে এক্সামের আগে একবার দেখবা, তাও যাতে ভুল না হয়। বেহায়া শব্দের অর্থ কোন বাগধারা দিয়ে ব্যবহৃত হয়? বেহায়া বোঝানো হয় হচ্ছে ঠোঁট কাটা, ঠিক আছে, যে ঠোঁট কাটা মানে হচ্ছে যে হচ্ছে বেহায়া, লজ্জা শরম কম, বেশি কথা বলে। আচ্ছা, গভীর জলের মাছ, একটা গান আছে না, গভীর জলের ফিশ, আচ্ছা থাক, গান গাওয়া যাবে না ক্লাসে। আচ্ছা, গভীর জলের মাছ মানে হচ্ছে যে খুব চালাক, হ্যাঁ, যে একদম গভীর পানি দিয়ে যায়, তাকে সহজে জাল ফেলে ধরা যায় না, বড়শি দিয়ে ধরা যায় না, যেগুলো চালাক সেগুলো হচ্ছে গভীর জলের মাছ। আচ্ছা, ঠোঁট কাটা একবার আমরা দেখলামই, বেহায়া। ভাগ্যের খেলা। ভাগ্যের খেলা, এটা তো দেখে বোঝা যেতেছে, আমরা অনেক গল্পে দেখছি না যে অদৃষ্টের পরিহাস, অদৃষ্টের পরিহাসই হচ্ছে ভাগ্যের খেলা। চাটুকার, চাটুকার একবার দেখছি না আমরা গোফে খেজুরে। ও মা, খয়ের খাও চাটুকার। আচ্ছা, আমি তাহলে এখানে ভুল বলছিলাম। ও আচ্ছা, সরি, আমি মনে দুইটা গুলাই ফেলছি, ভেরি সরি। গোফ খেজুরে মানে হচ্ছে অলস, গোফ খেজুরে মানে হচ্ছে অলস। খুবই দুঃখিত, এটা আমার মিস্টেক হয়েছে, আমি মিস্টেক করে আবার তোমাদের বলছি ক্লাস 2 বার দেখবা। আচ্ছা, খয়ের খা হচ্ছে, গোফে খেজুরে হচ্ছে খুব অলস, এবং খয়ের খা হচ্ছে চাটুকার। দাঁড়া, এটা আমারই ভুল হয়েছে, এটা আমি বোর্ডে লিখে দিই যাতে তোমাদের ভুল না হয়। হ্যাঁ, চাটুকার হচ্ছে খয়ের খা। দাঁড়া, এটা একবার লিখি, আমার ভুল হয়েছে এটা, তোমরা যেটা ভুল হবে সেটা লিখবা, বুঝছো? গোফ খেজুরে মানে হচ্ছে অলস, গোফ খেজুরে মানে অলস, মনে রাখবা সবাই। আর খয়ের খা মানে হচ্ছে চাটুকার। ওকে, এটাতে ভুল না হয় কারো, ঠিক আছে, একদম লিখে দিলাম বোর্ডের মধ্যে, সবাই এটা দেখে নাও একবার, এটা আমি স্টারও দিয়ে রাখি। ওকে, ডান। এবার আসো, কই আসবা? এবার আসবা হচ্ছে মানিকজোড়।
মানিক জোড়ের বিপরীতার্থক। এখন বলো মানিক জোড় মানে কি? মানিক জোড় মানে হচ্ছে যারা একদম খুব দহরম মহরম সম্পর্ক, একদম বেস্টিজ, ঠিক আছে? আর মানিক জোড়ের বিপরীত শব্দ তাহলে কি হবে? যারা হচ্ছে শত্রুতা, সেটা হচ্ছে মানিক জোড়ের বিপরীত শব্দ। তা আমি একটু আগে এক্সাম্পলটা বলে ফেলছি। কি বলে ফেলছি? আদায় কাঁচকলায়। আদায় কাঁচকলায় মানে কি? আদায় কাঁচকলায় মানে হচ্ছে যাদের মধ্যে একটা শত্রুতা আছে, যাদের মধ্যে একটা মানে ডিফারেন্স আছে, যে লাইক তার সাথে তার বনে না, তাদের মধ্যে একটা ডিসুম ডিসুম আছে, ঠিক আছে? তাহলে আদায় কাঁচকলায়। অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ কি হবে? যে সবাই যেদিকে চলতেছে আমিও সেদিকে চলতেছি। এই কথাটা তোমরা শুনছো না যে গড্ডালিকা প্রবাহে গা না ভাসাইতে, যে গড্ডালিকা প্রবাহে গা ভাসানো উচিত না। তাহলে অন্ধ অনুকরণ কি? অন্ধ অনুকরণ হচ্ছে গড্ডালিকা প্রবাহ, অর্থাৎ সবাই যেদিকে যাবে আমি ওইটা ঠিক ভুল না দেখে অন্ধের মতো তাদেরই পিছে পিছে যাবো, এটাই হচ্ছে গড্ডালিকা প্রবাহ। আচ্ছা, কোন বাগধারাটির অর্থ বিশৃঙ্খল? বিশৃঙ্খল আমরা বলি না যে একদম জগা খিচুড়ি পাকায় গেছে, কোনো ম্যানেজমেন্ট ঠিক ছিল না, সব উল্টাপাল্টা হয়ে একদম জগা খিচুড়ি পেকে গেছে। তো জগা খিচুড়ি মানে হচ্ছে বিশৃঙ্খল, অর্থাৎ কোনো কিছু ঠিক নেই, কোনো শৃঙ্খলা নেই। খয়ের খা। খয়ের খা একবার দেখছি, আরেকবার এটা রিভিশন দেই। খয়ের খা মানে হচ্ছে চাটুকার। ওকে, আচ্ছা, সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু মানে কি? যে যখন তোমার সময় ভালো থাকবে তখন এসে তোমার সাথে খুব খাতির করবে। মনে করো তুমি একটা সাকসেস পাইছো, ফেসবুকে পোস্ট দিছে, এসে বলবে আরে কংগ্রাচুলেশনস বন্ধু। যখন তোমার হচ্ছে বিপদের সময় আসবে তখন তোমার সাথে থাকবে না। এগুলা কি? তারা কি? তারা হচ্ছে দুধের মাছি বা সুসময়ের বন্ধু। শুধু সুসময় থাকে তোমার কাছে। যদি দুধ থাকে তখন মাছি থাকে, যদি দুধ না থাকে তখন মাছি উড়ে যায়। আচ্ছা, সুযোগ সন্ধানী। সুযোগ সন্ধানী মানে কি? সুযোগ সন্ধানী মানে হচ্ছে তীর্থের কাক। আমরা অনেক সময় বলি না যে সে হচ্ছে তীর্থের কাকের মতো বসে আছে, যে একটা সুযোগের আশায় বসে আছে। তো সুযোগ সন্ধানী কি? সুযোগ সন্ধানী হচ্ছে তীর্থের কাক। ওকে, নেক্সট, গোল্লায় যাওয়া। গোল্লায় যাওয়া কি হবে? গোল্লায় যাওয়া হবে হচ্ছে নষ্ট হওয়া, যে একটা কিছু সে গোল্লায় চলে গেছে, ছেলেটা গোল্লায় চলে গেছে, ছেলেটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নেক্সট, পার্থক্য। পার্থক্য এটা আমরা আগে দেখে আসছি না, ইতর বিশেষ। দেখছো কয়েকটা স্পেসিফিকই কিন্তু ঘুরায় ঘুরায় আসে। তো এগুলাই তোমরা ভালো মতো পড়বা, আশা করা যায় ইনশাল্লাহ এগুলা থেকেই তোমাদের কমন আসবে। এবং তোমরা বইটা একবার রিডিং পড়ে নিবা, বারবার পড়বা। মনে করো আজকে ক্লাস করলা, আজকের ক্লাস করে বইটা একবার রিডিং পড়লা, তারপরে তোমার মনে করো পরীক্ষা 1 মাস পরে, তো তুমি 15 দিন পরে বইটা আরেকবার একটু পড়লা, তারপরে পরীক্ষার আগের দিন বইটা আরেকবার একটু পড়লা, তাইলে তোমার ম্যাক্সিমাম দেখবে এমনিই মাথায় থাকবে, যেহেতু মিনিংগুলো দেওয়া আছে, বাক্যগুলো দেওয়া আছে, তাই না? তো মিনিংটা বুঝে বুঝে পড়লে তোমার পড়া হয়ে যাবে, এত কঠিন কিছু না। আচ্ছা, বাইরের পরিপাটি। বাইরের পরিপাটি কি জানো? আমরা শিক্ষা ও মনুষ্যত্বে হচ্ছে একটা লাইন ছিল যে লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা না। লেফাফা দুরস্তি মানে কি? লেফাফা দুরস্তি মানে হচ্ছে যে বাইরে থেকে দেখে একদম ফিটফাট মনে হয়, যে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। আমরা শুনছি না এই কথা? সেটাই হচ্ছে লেফাফা দুরস্ত, যে বাইরে দেখে মনে হয় সব ঠিক আছে। ননির পুতুল। ননির পুতুল মানে হচ্ছে যে কোনো কাজ করতে চায় না, সুন্দর করে বসে থাকতে চায়। ননি মানে কি? ননি মানে হচ্ছে দুধ বা দুধের স্বর। তো একদম স্বরের বানানো একটা পুতুল যদি হয়, একদম নরম সরম হবে, তাই না? সেটা তো নাড়াচাড়া করানো যাবে না, নাড়াচাড়া করলে ভেঙে পড়বে। তো কিছু কিছু মানুষ এরকম, যে নরম সরম হয়ে বসে থাকতে চায়, কোনো কাজ করতে চায় না, এমন একটা ভাব করে যে কাজ করলেই তারা একদম কিছু একটা হয়ে যাবে। তো তারা কি? তারা হচ্ছে ননির পুতুল। তাহলে তারা কি? শ্রম বিমুখ। সোনায় সোহাগা, এর সমার্থক বাগধারা কোনটা? সোনায় সোহাগা মানে হচ্ছে যারা একদম মানে কোনো একটা কিছু একদম লাক খুব ভালো হয়েছে, যে ওর তো একদম সোনায় সোহাগা, যে তার জীবনে সবকিছু ঠিকঠাক যাচ্ছে, তার কপাল খুব ভালো, এরকম বোঝায়। আর মণিকাঞ্চন যোগও এরকম কথাই বোঝায়, যে একদম সবকিছু এসে সুন্দর করে মিলে গেছে। আচ্ছা, তাহলে আমাদের বাগধারা পড়া শেষ। এবার হচ্ছে প্রতিশব্দ। প্রতিশব্দ মানে কি? প্রতিশব্দ মানে হচ্ছে যে একটাই শব্দ দিয়ে যদি না, আলাদা আলাদা শব্দ দিয়ে একটা অর্থ প্রকাশ করে, এটা কি? এটা হচ্ছে প্রতিশব্দ। যেমন মনে করো আগুন। আগুন মানে কি? আগুন মানে হচ্ছে এই জিনিসটা, তাই না? দাঁড়া, আগুনটা একটু সুন্দর করে আঁকি। লাল, কমলা, হলুদ, ঠিক আছে? এটা কি? এটা আগুন। এটাকে আমরা আরো কি কি নাম বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অনল, এটাকে আমরা বলতে পারি কি জানি পাবক, এটাকে আমরা বলতে পারি অগ্নি। সবকিছু দিয়ে কি বুঝাইতেছে? সবকিছু দিয়ে কিন্তু এই বস্তুই বুঝাইতেছে, তাই না? তাইলে এই সবগুলা কি? এই সবগুলা হচ্ছে একে অপরের প্রতিশব্দ। যেমন ঘর শব্দের অর্থ গৃহ, নির্বাচন শব্দের অর্থ বাছাই, কথা শব্দের প্রতিশব্দ বাণী। অর্থাৎ যে একটাই অর্থ ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে যদি আমরা প্রকাশ করি, সেটাকে আমরা হচ্ছে প্রতিশব্দ বলি। ওকে, তো এখানে অনেকগুলো দেওয়া আছে, তো আমি মানে
ওই তো যেটা বললাম যে সব মুখস্থ করতে গেলে তোমরা পাগল হয়ে যাবা, আমাকেও পাগল বানায় ফেলবা। সব মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ সব পরীক্ষায় আসে না। আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে জাস্ট এখন আমরা যেগুলো দেখবো MCQতে সেগুলো, অর্থাৎ যেগুলো আগে আমাদের বোর্ডে আসছে, এবং এগুলো আমরা কি করবো, এগুলো সব আমরা একবার করে রিভিশন দিব। ঠিক আছে, এখন একবার দিব, তারপরে 10-12 দিন পরে একবার দিব, তারও 10-12 দিন পরে আরেকবার দিব, দেখবা এমনিই মাথায় থাকবে। ঠিক আছে, ওকে। রিডিং দিতে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট এগুলো রিডিং দেওয়া যাবে। আচ্ছা, প্রতিশব্দ কি? প্রতিশব্দ হচ্ছে অভিন্ন শব্দ, অর্থাৎ শব্দ দুইটা কিন্তু সেম। প্রতিশব্দ হচ্ছে অভিন্ন শব্দ। আইন শব্দের প্রতিশব্দ নয় কোনটি বলো তো? আইন, কানুন, ইয়েস প্রতিশব্দ। নিয়ম প্রতিশব্দ, বিধান প্রতিশব্দ। শশী মানে হচ্ছে চাঁদ, তাইলে আইনের প্রতিশব্দ না হচ্ছে শশী, কারণ শশী মানে হচ্ছে চাঁদ। আচ্ছা, একটি শব্দের অনুরূপ, অবিকল ও নিকটবর্তী অর্থ প্রকাশ, অর্থাৎ অর্থটা সেম, তাহলে সেটাকে কি বলবে? সেটাকে বলবো আমরা প্রতিশব্দ। নিচের কোনটি গৃহ শব্দের প্রতিশব্দ নয়? নয়ন মানে কি? আমরা সবাই জানি না নয়ন মানে চোখ, তাহলে নয়ন তো গৃহের প্রতিশব্দ না। পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কোনটা? পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে অবনী। অবনী মানে হচ্ছে পৃথিবী। ঠিক আছে, আদিত্য, সবিতা, রবি, দিবাকর, এগুলা কোন শব্দের প্রতিশব্দ তোমরা কি জানো? এগুলো হচ্ছে সূর্যের প্রতিশব্দ। এই যে দিবাকর, কেন? দিবা মানে কি? দিবা মানে হচ্ছে দুপুর। দুপুরে কি থাকে? দুপুরে থাকে সূর্য। আর রবি মানে যে সূর্য, এটা তোমরা সবাই জানোই, তাই না? তাহলে আনসার কি হবে আমাদের? সূর্য। এই শব্দগুলো আমরা একটু মনে রাখি, যেগুলো অলরেডি কোশ্চেনে আছে সেগুলো আমরা মনে রাখবো। ওকে, কি কি আছে? আদিত্য, সবিতা, রবি এবং দিবাকর। ওকে, এগুলো সব কিন্তু মানুষের নাম হয়, তাই না? ওকে, সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটা? সমুদ্র শব্দের একটা প্রতিশব্দ হচ্ছে অর্ণব। পর্বত শব্দের প্রতিশব্দ কোনটা? ধরণী তো হবে না, ধরণী মানে পৃথিবী। চিকুর হবে না, চিকুর মানে হচ্ছে চুল। হ্যাঁ, তিমির মানে হচ্ছে অন্ধকার। ঠিক আছে, তিমির মানে হচ্ছে অন্ধকার, এবং অদ্রি মানে হচ্ছে পর্বত। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটা? আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে অম্বর। ওকে, একটা গান শুনছো না, নীলে নীলে অম্বর পার। ওকে, পাবক শব্দের প্রতিশব্দ কি? আমি একটু আগে বলছি না, ওই যে একটা ফায়ারের ছবি আঁকলাম। পাবক শব্দের প্রতিশব্দ হচ্ছে আগুন। ওকে, আগুন শব্দের প্রতিশব্দ কোনটা? আগুন শব্দের প্রতিশব্দ হচ্ছে হুতাশন। ঠিক আছে, তাইলে আমরা আগুনের কয়টা দেখলাম? আগুন, পাবক, হুতাশন। ঠিক আছে, দেখছো আগুন থেকে কিন্তু এখানে 23 সালে আসছে, 19 সালে আসছে, আবার দিনাজপুর বোর্ড 19 সালে আসছে। তাইলে একটাই জিনিস, মানে তুমি যদি আগুন পড়ো, যদি দেখো এখানে আগুন আছে, তাহলে আগুনের সব কয়টা প্রতিশব্দ পড়বা। এখানে যে আমরা দেখছি পর্বত আছে, পর্বতের সব কয়টা পড়বা। পৃথিবী আছে, পৃথিবীর সব কয়টা পড়বা। ঠিক আছে, যেগুলো যেগুলো এখানে আছে ওগুলার কোনোটা যাতে মিস না হয়। ওকে, কারণ তোমাকে মনে করো তুমি যেই শব্দটা জানো না ওইটা দিয়া বলবে যে এটা মূল শব্দটা কি? মূল শব্দটা মনে করো পৃথিবী, কিন্তু যেটা প্রতিশব্দ দিছে এটা তুমি দেখোই নাই কেন? কারণ তুমি বইয়ের মধ্যে পড়ো নাই। ঠিক আছে, তো এখানে যদি তুমি পৃথিবী দেখো, পৃথিবীর যত প্রতিশব্দ আছে বই থেকে সেগুলো সব পড়ে নিবা, অথবা স্লাইড থেকে, আমি স্লাইডেও দিয়ে রাখছি। ওকে, এটা যাতে মিস না হয়। সাপ শব্দের প্রতিশব্দ কি? সাপ শব্দের প্রতিশব্দ হচ্ছে ওহি। ঠিক আছে, এই সাপের আরো যে কয়টা আছে সব বই থেকে পড়বা। ওকে, ঝটিকা। ঝটিকা শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ঝটিকা মানে হচ্ছে ঝড়। ঠিক আছে, এটা বার্ন না, এটা হবে হচ্ছে ঝড়। ঝড়। তাহলে প্রতিশব্দ নয় কোনটা? এটাও প্রতিশব্দ, এটাও প্রতিশব্দ, এটাও প্রতিশব্দ। প্রতিশব্দ নয় হচ্ছে শুধু এটা। পাবক মানে কি? আমরা আগে পড়ছি না, পাবক মানে হচ্ছে আগুন। এটা তোমাদের এমনিই পারা উচিত, কারণ আমি বলছি অলরেডি যে পাবক হচ্ছে আগুনের প্রতিশব্দ। আচ্ছা, ক্ষিতি। ক্ষিতি হবে না, এখানে মনে হয় হবে হচ্ছে কি জানি একটা হবে, দাঁড়া এখানে একটু টাইপিং মিস্টেক আছে। এখানে মনে হয় ধরিত্রী হবে, বুঝছো? ধরিত্রী মানে হচ্ছে পৃথিবী, এটা ধরিত্রী হবে, আমি লিখে দিই। কলমটা একটু চিকন করে নেই। ধরিত্রী হবে, এই জন্যই পৃথিবী আনসার। ওকে,
রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? রাত শব্দের সমার্থক শব্দ হচ্ছে শর্বরী, ঠিক আছে, সবাই মনে রাখবা। তিমির মনে হতে পারে, বাট তিমির মানে হচ্ছে অন্ধকার, তিমির মানে রাত না। ওই যে আছে না, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধা চল 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 চল, তাহলে যদি তিমির মানে রাত হইতো তাহলে তো তিমির রাত বলতো না, তাই না? তিমির রাত মিন্স অন্ধকার রাত, তাহলে তিমির মানে অন্ধকার আর শর্বরী মানে হচ্ছে রাত। আচ্ছা, সলিল শব্দের সঠিক প্রতিশব্দ। সলিল মানে হচ্ছে পানি, তাইলে পানির আর কি কি প্রতিশব্দ আছে সবগুলা আমরা পড়বো, ঠিক আছে? বইটা সামনে নিয়ে বসো। পানি। ভবনের প্রতিশব্দ কোনটা? ভবনের প্রতিশব্দ হচ্ছে এটা, সদন। তাহলে ভবনের আর কি কি আছে পড়ে ফেলতে হবে, ওকে? শ্লেষ। শ্লেষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঠাট্টা, যে আমি কাউকে নিয়ে একটু মজা নিতেছি, এটা কি? এটা হচ্ছে শ্লেষ বা ঠাট্টা। সমীরণ, অনিল, মরুত। সমীরণ মানে কি জানো? সমীরণ ওই যে আমার কাছে খালি গান ঘুরতেছে, এখন কি গানের লাইন আসছে বলি যে, আচ্ছা থাক আর বলবো না। সমীরণ বহে যেন ফুলে ফুলে ঢলি ঢলি, এটা কোন গান? এটা মানে আয় তবে সহচরী, এই গানের লাইন। আচ্ছা, সমীরণ মানে হচ্ছে বাতাস, সমীরণ বহে মানে বাতাস বয়ে যায়। চুলের সমার্থক শব্দ হচ্ছে কুন্তল। এখানে কুণ্ডল লেখা আছে, কুণ্ডল হবে না, এখানে হবে হচ্ছে কুন্তল। ঠিক আছে, তাহলে চুলের সমার্থক শব্দ কি? চুলের সমার্থক শব্দ হচ্ছে কুন্তল। আরো একটা সমার্থক শব্দ আমরা একটু আগে পড়ছি, কি পড়ছি মনে আছে? একটু আগে পড়ছিলাম হচ্ছে চিকুর, ঠিক আছে? চিকুর মানেও চুল। ওকে, বাতাস শব্দের সঠিক প্রতিশব্দ কোনটা? বাতাস শব্দের সঠিক প্রতিশব্দ, অনিল কি বাতাসে ছিল? চলো একটু চিটিং করি। হ্যাঁ অনিল, অনিল, ইয়েস ইয়েস, হা হা, অনিল। ঠিক আছে, বলছি না সবগুলা পড়বা, সব মুখস্থ করবা। মানে যেগুলা যেগুলা আছে এখানে, কি কি দেখলাম আমরা? বাতাস, আগুন, পাহাড়, চুল, তারপরে পানি, ঝড়, বিল্ডিং মানে ভবন, এই অল্প কয়েকটাই দেখছি, অল্প কয়েকটাই যতগুলো আছে সবগুলো মুখস্থ। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক, সব মুখস্থ করবা, মানে হচ্ছে এখানে যেগুলো আছে শুধু সেগুলার। আচ্ছা, বিপরীত শব্দ মানে কি? বিপরীত শব্দ মানে হচ্ছে যেগুলো বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোই বিপরীত শব্দ, একদম সহজ জিনিস। আমার মনে হয় বিপরীত শব্দ তোমরা পারবা, বিপরীত শব্দ নিয়ে বেশি প্যারা নেওয়ার কিছু নাই, কারণ আমরা ছোটবেলা থেকে বিপরীত শব্দ পড়ে আসতেছি। তো চলো আমরা সরাসরি এমসিকিউ সলভে চলে যাই। আচ্ছা, এই স্লাইডে কি আছে? আচ্ছা, একটা মানে ট্রিক আছে যে কিভাবে আমরা বিপরীত শব্দ পাইতে পারি, যে অনেক সময় শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে উপসর্গ। যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন চেনা থেকে অচেনা, আদর থেকে অনাদর, নশ্বর থেকে অবিনশ্বর। কিন্তু এরকম অনেক বিপরীত শব্দ আছে যেগুলো এভাবে হয় না, যেগুলো হচ্ছে গঠনগতভাবেই আলাদা। তো চলো আমরা দেখি। আচ্ছা, দেখার কি আছে, আমরা সরাসরি এমসিকিউতে যাই। এগুলো তোমরা রিডিং পড়বা, একটু 10 মিনিট সময় নিয়ে রিডিং পড়ে ফেলবা। ওকে, আর এগুলো তোমরা ম্যাক্সিমামই পারো, আমি জানি, এগুলো অনেক ইজি জিনিস। তো চলো আমরা এমসিকিউগুলো দেখা শুরু করি। সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়? খুবই সহজ, একে অপরের বিপরীত, তো কয়জন থাকতে হবে? 2 জন থাকতে হবে, তাই না? তাহলে 2টি। বিপরীত শব্দ একে অন্যের কি? বিপরীত শব্দ হচ্ছে একে অন্যের সমার্থক, তো না, সমার্থক হলে প্রতিশব্দ হয়ে যাবে। তাহলে একে অন্যের কি? পরিপূরক, যে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে, একটা আরেকটার অপোজিট, তাহলে কি হবে? পরিপূরক। হ্রাস শব্দের বিপরীত শব্দ কি? হ্রাস মানে কি? কমে যাওয়া, তাহলে হ্রাসের বিপরীত কি হবে? বৃদ্ধি। অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ কি? অতিবৃষ্টি শব্দে, অতিবৃষ্টি মানে কি? অনেক বৃষ্টি হচ্ছে, তাহলে এটার অপোজিট কি হবে? যে বৃষ্টি হচ্ছেই না, তাই না? তাহলে হবে হচ্ছে অনাবৃষ্টি। নিচের কোনটি ভূত শব্দের বিপরীত শব্দ প্রকাশ করে? কি প্রকাশ করে? পেতনি। ভূতের বিপরীত কিন্তু পেতনি না। এখানে ভূত বলতে বোঝানো হয়েছে যে যেটা হচ্ছে আগে ঘটে গেছে, যেমন আমরা বলি না যে অভূতপূর্ব, যে এখানে অভূতপূর্ব মানে কি? ভূত মানে হচ্ছে আগে, অর্থাৎ অভূতপূর্ব মানে হচ্ছে যেটা কখনো পূর্বে ঘটে নাই। ঠিক আছে, তাহলে ভূত মানে কি? ভূত মানে হচ্ছে আগে বা অতীত, তাহলে ভূতর বিপরীত শব্দ কি হবে? ভবিষ্যৎ। আমরা বললাম যে ভূত ভবিষ্যৎ, সেখানে কি বোঝায়? সেখানে বোঝা যাচ্ছে যে অতীত ভবিষ্যৎ। ঠিক আছে, তাহলে ভূত মানে কি? ভূত মানে হচ্ছে অতীত। ভূত মানে ঘোষ্ট, ওই পেতনিরও ভূত, বাট আরেকটা মিনিং হচ্ছে অতীত। ভাটার বিপরীত শব্দ কি? একদম ইজি, জোয়ার। চেতনের বিপরীত শব্দ কি? চেতনের বিপরীত শব্দ হচ্ছে অচেতন নাকি অবচেতন? চেতন মানে কি? চেতন মানে হচ্ছে যে মানে সজাগ আছে। হ্যাঁ, তাহলে এটার বিপরীত কি হওয়া উচিত? এটার বিপরীত হওয়া উচিত যে সজাগ নাই বা যার জ্ঞান নাই বা যার চেতনা নাই, তাহলে কি হবে? অচেতন।
আচ্ছা, প্রাচী শব্দের বিপরীত অর্থ শব্দ কি? প্রাচী শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রতীচী। এবার তোমরা বলবা যে আচ্ছা আপু প্রাচী কি আর প্রতীচী কি, এটা তো আমরা আগে শুনি নাই। প্রাচী মানে হচ্ছে পূর্ব আর প্রতীচী মানে হচ্ছে পশ্চিম, ঠিক আছে? তাহলে প্রাচী মানে কি লিখে দেই, পূর্ব, এবং প্রতীচী মানে হচ্ছে পশ্চিম। ওকে, তাহলে প্রাচীর বিপরীত শব্দ হচ্ছে প্রতীচী। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কি? প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে, আচ্ছা, প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে যেটা হচ্ছে রিসেন্ট, যেটা হচ্ছে নতুন, ঠিক আছে? তাহলে প্রাচ্যের বিপরীত শব্দ কি হবে? প্রাচ্য এর বিপরীত শব্দ হবে হচ্ছে প্রাচীন, যেটা হচ্ছে পুরাণ। তাহলে প্রাচীন। ধৃষ্ট, ধৃষ্ট মানে কি? আমরা বলি না যে হ্যাঁ ওর এত ধৃষ্টতা, মানে কি যে খুব সাহস, সে খুব কি বলবো, যে একটা মানে বেয়াদবি টাইপের একটা মিনিং আমরা বুঝাই, যে ধৃষ্টতা বা স্পর্ধা। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? এটার বিপরীত শব্দ হবে হচ্ছে নম্র, অর্থাৎ যে একদম হাম্বল, যার মধ্যে কোনো ধৃষ্টতা নাই। উন্নতি শব্দের বিপরীত শব্দ কি? এটা তো একদম ইজি। উন্নতি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবনতি। ঘাতক, ঘাতক মানে কি? ঘাতক মানে হচ্ছে যে খুন করে ফেলে, ঠিক আছে? তাহলে ঘাতকের বিপরীত শব্দ কোনটা প্রকাশ করবে? পালক, অর্থাৎ যে হচ্ছে পালন করে। হ্যাঁ ঠিক আছে, যাক, আমি ভাবছিলাম যে পালক হবে নাকি পালনকারী হবে। তাহলে ঘাতক যে মেরে ফেলে, তাহলে পালক যে হচ্ছে পালন করে, যে মারে না, অপোজিটটা করে, অর্থাৎ কেয়ার করে, যত্ন করে। হরণ, হরণ মানে কি? কোনো একটা কিছু আমি সরায় নিলাম, ঠিক আছে? কোনো একটা কিছু সরায় ফেলা, যে অপহরণ আছে না, যে তাকে কিডন্যাপ করে ফেললাম, যে বা হরণ করে নিয়ে গেলাম। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? যে আমি কোনো একটা কিছু দিয়ে গেলাম বা পূরণ করে দিলাম, সেটা হবে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে আমার আনসার হবে পূরণ। সাকার, সাকার মানে কি? সাকার মানে হচ্ছে যে জিনিসটার একটা আকার আছে, সেটা হচ্ছে সাকার। তাহলে যে জিনিসটার কোনো আকার নাই, সেটা হবে এটার বিপরীত শব্দ। যার কোনো আকার নাই তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি নিরাকার। আচ্ছা, তফাতের বিপরীত শব্দ কোনটা? তফাত মানে কি? তফাত মানে হচ্ছে দূরে। তাহলে তফাতের বিপরীত শব্দ হওয়া কি উচিত? তফাতের বিপরীত শব্দ হওয়া উচিত কাছে। বন্ধনের বিপরীত শব্দ কি? বন্ধন মানে কি? কাউকে বেঁধে রাখা। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? মুক্তি, যে কাউকে আমি বেঁধে রাখি নাই। তাহলে আনসার হবে মুক্তি। ভূতের বিপরীত শব্দ কি? পেতনি। বিচ্ছেদ, বিচ্ছেদ মানে কি? বিচ্ছেদ মানে হচ্ছে দূরে চলে গেলাম, ঠিক আছে? তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? কাছে চলে আসা, বন্ধুত্ব হওয়া, মিলন। মিলন কি? সন্ধি হচ্ছে মিলন। মৃদু শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? মৃদু মানে কি? একদম হালকা, তাই না? তাহলে মৃদুর বিপরীত শব্দ কি হবে? প্রবল। তড়িৎ, তড়িৎ মানে কি? ভেরি ফাস্ট। তাহলে তড়িতের অপোজিট কি হবে? ভেরি স্লো, ধীরে। ধীরের বিপরীত শব্দ কি? শ্লথ, শ্লথ গতিতে এগিয়ে চলছে। গৃহী, গৃহী মানে কি? গৃহী মানে হচ্ছে যে ঘরে থাকে, যে সাংসারিক একটা লোক। তাহলে গৃহীর বিপরীত শব্দ কি হবে? যে ঘরে থাকে না। কে থাকে না? সন্ন্যাসী, বৈরাগী। উপশম, উপশম মানে হচ্ছে যে কোনো একটা কিছুর সমাধান হইলো, হ্যাঁ, ভালো হইলো। তাইলে এটার অপোজিট শব্দ কি হবে? অপোজিট শব্দ হবে হচ্ছে, না, উপশম মানে কি? উপশম মানে কি? কমে যাওয়া। রোগ উপশম হইলো, তাহলে রোগ কমে গেল, তাই না? আচ্ছা, এরপর কি আছে? উপশম। উপশম মানে কি? আমরা বলি না যে একটা রোগ উপশম হয়েছে, অর্থাৎ কি রোগটা কমে গেছে বা রোগটা ভালো হয়ে গেছে। তো কোনো একটা কিছু কমে যাওয়া, তাহলে কমে যাওয়ার বিপরীত শব্দ কি হবে? কমে যাওয়ার বিপরীত শব্দ হবে হচ্ছে বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া। তাহলে উপশমের বিপরীত শব্দ কি? উপশমের বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি। কৃত্রিম, কৃত্রিম দেখে আমরা তো সহজেই এসে অকৃত্রিম দাগায় দিব, কিন্তু না। কৃত্রিম মানে কি? কোনো একটা কিছু যেটা নর্মাল না, যেটা স্বাভাবিক না, হ্যাঁ, যেটা একটু ফেক বা যেটা একটু অস্বাভাবিক, যে আমরা দেখাতে চাইতেছি যে যেটা আসলে স্বাভাবিক সেটা না, অন্যরকম কিছু একটা দেখাতে চাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে কৃত্রিম। তাহলে এটার বিপরীত শব্দ হবে হচ্ছে যে স্বাভাবিক, একদম নর্মাল, যেটা, যেটার মধ্যে কোনো কৃত্রিমতা নাই। নশ্বর, নশ্বর এর বিপরীত শব্দ হচ্ছে অবিনশ্বর। কারণ নশ্বর মানে হচ্ছে এরকম বোঝায় যে যার হচ্ছে একটা মৃত্যু আছে বা যার একটা শেষ আছে, আর অবিনশ্বর মানে হচ্ছে যার কোনো শেষ নাই। আচ্ছা, তাহলে আমরা বিপরীত শব্দ পড়ে ফেললাম। এবার আমাদের একদম লাস্ট টপিক হচ্ছে শব্দজোড়। তো শব্দজোড় বলতে বোঝায় হচ্ছে যে যেগুলার উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু এদের অর্থ হচ্ছে ভিন্ন। এই ধরনের জোড়াগুলোকে বলে হচ্ছে শব্দজোড়। এবং এগুলার উচ্চারণ আমরা যখন মুখে বলবো শুনতে একদম সেম মনে হয়, কিন্তু আসলে এগুলার অর্থে হচ্ছে ভিন্নতা আছে।
তো চলো আমরা সরাসরি দেখা শুরু করি। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখে দেখে যাই। আসো কিছু এক্সাম্পল দিই, যেমন অকুল। অকুল মানে যদি রস্যকার থাকে তখন হচ্ছে নিচ বংশ, যে যার কোনো কুলের ঠিক নাই। আবার যদি আমরা দীর্ঘকার দিই তখন কি হয়ে যায়, তখন হয়ে যায় সে যে অকুল, অর্থাৎ যার কোনো কুল নাই। এরকমই যে অণু, অণু মানে কি আমরা যে কেমিস্ট্রিতে পড়েছি অণু, যে অণু পরমাণুর অণু। আবার এই অণু মানে কি, এই অণু মানে হচ্ছে পশ্চাৎ। এরকম যেমন আবার দেখো যে সব যে একদম সেম হইতে হবে সেটা না, একটু যদি ডিফারেন্ট হয় উচ্চারণ, সেই ক্ষেত্রেও কিন্তু সেটাকে আমরা শব্দজোড় বলবো। যেমন দেখো যে অবিরাম, অবিরাম মানে কি অনবরত। আবার একটা কি অভিরাম, অভিরাম মানে কি, অভিরাম মানে হচ্ছে সুন্দর। ওকে, যে আবৃত্তি, আবৃত্তি মানে কি কোনো একটা কিছু দিয়ে আমি আবৃত করলাম, আবরণ দিলাম। আবার আবৃত্তি মানে কি, আবৃত্তি মানে আমি একটা কবিতা পড়ছি। ঠিক আছে, দেখো উপাদান, উপাদান মানে হচ্ছে বালিশ, এটা কিন্তু তোমরা জানতা। আর একটা হচ্ছে উপাদান, উপাদান মানে কি কোনো একটা কিছুর ইনগ্রেডিয়েন্ট বা উপকরণ। দেখো এই কোটি মানে কি, এই কোটি মানে হচ্ছে কোমর। আবার এই কোটি মানে কি, এই কোটি মানে হচ্ছে যে 100 কারোর কোটি। ওকে 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 ওকে, চলো আমরা তো দেখে নিলাম, এবার আমরা এগিয়ে যাই। দেখো এই যে দ্বারা, দ্বারা মানে কি, দ্বারা মানে হচ্ছে স্ত্রী। আর এই দ্বারা মানে কি, এই দ্বারা মানে হচ্ছে যে আমি তাকে দ্বারা এই কাজটা করলাম। এই দ্বারা মানে হচ্ছে একটা কিছুর মাধ্যমে বা একটা কিছু দিয়ে। বীজ, ঢেউ। ওয়াও, বিচি অলসো মিন্স ঢেউ, এটা তো আমি জানতাম না। এই বিচি মানে হচ্ছে বীজ, আর এটা মানে হচ্ছে ঢেউ। বিস্মিত মানে হচ্ছে চমৎকৃত, বিস্মৃত মানে হচ্ছে ভুলে যাওয়া। দেখছো অনেক কাছাকাছি না? এগুলো একটু আমাদের বই থেকে দেখে নিতে হবে। ওকে, একটু দেখে দেখে যাই, এরপরে আমরা কি করবো, এরপরে আমরা এমসিকিউ সলভ করব। আচ্ছা দেখো এখানে শত্রু না, এখানে হবে হচ্ছে শ্বশ্রু, শ্বশ্রু হবে, শ্বশ্রু। এই যে শ্বশ্রু মানে হচ্ছে শাশুড়ি। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা এমসিকিউ গুলো দেখে ফেলি। যে দুইটা শব্দের উচ্চারণ যদি এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, উচ্চারণ সেম অর্থ আলাদা। আবার যদি এমন হয় যে কি জানি আমরা এর আগে পড়ছি যে অর্থ সেম শব্দ আলাদা, তখন কি হয়, তখন হয় হচ্ছে প্রতিশব্দ। আর যদি হয় যে উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা, তখন কি হয়, তখন হয় হচ্ছে শব্দজোড়। আচ্ছা নেক্সট, শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কিভাবে? শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় হচ্ছে মূলত প্রসঙ্গ বিবেচনায়। যে আমরা কোন প্রসঙ্গে ব্যবহার করছি। কারণ আমরা যখন শুনতেছি আমরা বললাম যে অকুল পাথার, পাথার মানে কি, পাথার মানে হচ্ছে সমুদ্র। তাহলে এখানে প্রসঙ্গটা কি, প্রসঙ্গটা হচ্ছে সমুদ্র। তাহলে আমরা কি বুঝবো, এখানে বুঝাইতেছি যে কোনো কুল নাই, মানে অর্থাৎ যার কোনো তীর নাই। এখানে কিন্তু আমরা ওই মিনিংয়ে বুঝবো না যে যার কোনো বংশ নাই, তাই না? কারণ সাগরের তো বংশের কোনো ব্যাপার নাই, সাগরের কুল থাকে, সাগরের তার বংশ থাকে না। অণু এবং অণু এই দুইটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে? তফাৎ কোন ক্ষেত্রে? এদের উচ্চারণে কিন্তু কোনো তফাৎ নাই, মূল উচ্চারণ হচ্ছে ওদের বানানে ও অর্থে, এই দুই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাই। নিবৃত ও নিভৃত শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? এটা নিভৃত হবে, ভালোবেসে সখী নিভৃতে যতনে। হ্যাঁ নিভৃতে, তাহলে এখানে মিল কোথায়? মিল হচ্ছে উচ্চারণে একটা মিল আছে, তাই না? নিবৃত ও নিভৃত। অণু শব্দের অর্থ কোনটি? আমরা কি দেখছি, মূর্ধন্য দিয়ে যে অণু, ওইটা হচ্ছে ওই যে ক্ষুদ্র অংশ, অণু পরমাণুর অণু। আর এই অণু দিয়ে কি বোঝায়? এই অণু দিয়ে বোঝায় পশ্চাৎ। দিন শব্দের অর্থ দিবস হলে শব্দজোড় হিসেবে দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ হচ্ছে দিবস, আর এই দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। যে আমরা বলি না যে তার অবস্থা খুবই দিন, মানে কি সে খুবই দরিদ্র, অসহায়, এরকম। মলিন। শব্দজোড় অপথ্য অপত্য, এর মধ্যে অপত্য শব্দের অর্থ কি? আমরা ওই যে বায়োলজিতে পড়ছি না অপত্য কোষ, বা আমরা কি জানি পল্লী জননীতে পড়ছি না যে অপত্য স্নেহ। অপত্য মানে কি তাহলে? অপত্য মানে হচ্ছে সন্তান। সন্তান। রিষ্ট্রু না, এটা হচ্ছে যে শ্বশ্রু। আমি একটু আগে দেখালাম না তোমাদের শ্বশ্রু, শ্বশ্রু মানে হচ্ছে শাশুড়ি। উপাদান, উপাদান মানে হচ্ছে বালিশ। এগুলো একটু আমরা দেখে নিব ভালো করে, ঠিক আছে? উপাদান মানে হচ্ছে বালিশ। ধাত্রী শব্দের অর্থ বিধাতা হলে এই ধাত্রী শব্দের অর্থ কি? এই ধাত্রী শব্দের অর্থ হচ্ছে যে আগের দিনে যে বাচ্চা ডেলিভারি করানোর জন্য যে কিছু মহিলা আসতো না, তাদেরকে কি বলতে জানো? তাদেরকে বলতে হচ্ছে দাই। এই ধাত্রী মানে হচ্ছে এই দাই।
স্বাক্ষর ও স্বাক্ষর এদের মধ্যে মিল কোথায়? এটা তো সবচেয়ে সহজ প্রশ্ন, মিল হচ্ছে উচ্চারণে। ওকে, তাহলে আজকে আমরা এই ক্লাসে অনেকগুলো টপিক পড়ে ফেলছি। ক্লাসটা লেংথ একটু বড় হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পড়ছি, তাই না? একদম 4-5টা টপিক আমরা একটা ক্লাসের মধ্যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমাদের এই সব টপিক নিয়ে পরীক্ষায় আটকাবে না। তোমরা কিন্তু বই থেকে একটু সবগুলা রিভিশন দিয়ে নিবা, ঠিক আছে? যেগুলো হচ্ছে অনেকগুলো শব্দ আছে, সব শব্দ তো আর ক্লাসে লাইন বাই লাইন ধরে পড়ায় দেওয়া সম্ভব না, এবং দরকারও নেই। তোমরা নিজেরা পড়লে তোমাদের অনেক টাইম সেভ হবে। তাহলে এগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। টাটা।